উপস্থিত সবাইকে লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি মহাশয় এখন নেই, বিশেষ অতিথি এবং আমাদের পরিচিত ম্যাডাম, এটা সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। সত্যি কথা বলতে এটা ভালো খুব লাগছে, আবৃত্তি, গান, ছড়া, তার মাঝে কিছু কথা বলা বলে আপনাদেরও হেডেক, শুনতে ভালো লাগবে। আমার তো ভালো লাগছেই না কি বলতে, মনে হচ্ছে যেন শুনি। তবু যখন বলতে বললো আমি একদম সংক্ষেপে দু একটা কথা বলবো। আমাদের যে ভাষা দিবস বলি আমরা বলছি আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু আমাদের 1999 সাল 17ই নভেম্বর ইউনেস্কো প্রথম প্রবর্তন করেন। তাকে দেখে, যাকে আমরা বলি ভাষা শহীদ দিবস, 21শে ফেব্রুয়ারি 1952 সালে। তো এই ভাষা দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উত্তরণ, এবং তার আগে আমি দু একটা কথা একটু সংক্ষেপে বলে নিতে চাই। দেখুন, আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মের লোকেরা বলেন যে সংস্কৃত হচ্ছে দেব ভাষা, এটি পবিত্র ভাষা। আবার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বলেন যে আরবি হলো আল্লাহর ভাষা, এটি পবিত্র ভাষা। এখন কোনটি পবিত্র কোনটি অপবিত্র আমরা সেই বিচারে যাব না। এই পবিত্র কথাটা এসে যায় মানেই তার অপর পিঠেই চলে আসে কিন্তু একটা অপবিত্র কথা, একটা ভাষার প্রতি একটা বিদ্বেষ চলে আসে। আমরা শুধু দেখব ভাষার কোনো পবিত্র অপবিত্র ব্যাপার কিছু নেই। ভাষাকে আমরা রপ্ত করি আমাদের প্রয়োজন, সে ইংরেজি ভাষাই হোক, বাংলা ভাষাই হোক, বা পৃথিবীর যে কোনো ভাষাই হোক, আমাদের প্রয়োজনে আমরা রপ্ত করব। তাই কোনো ভাষার প্রতি বিদ্বেষ আমরা তৈরি করব না। আর এই কথার শুরু ধরেই আমি বলি, যখন মানুষ আমরা বলি মডার্ন ম্যান, হোমোস্যাপিয়েন্স বলি আমরা, 10 থেকে 15,000 বছর আগে আমাদের এই পৃথিবীতে তার প্রথম পদার্পণ। তখন কিন্তু তারা ঠিকমতো কথা বলতে পারত না, কিছু ভাষার সৃষ্টি করত, লিপি তখন তৈরি হয়। মস্তিষ্কের বাম দিকে, আমরা একে বলি ফ্রন্টাল লোব, এর বাম দিকে, এবং একে বলি টেম্পোরাল লোব, এর বাম দিকে। এই দুটো অঞ্চলে দুটো জায়গা আছে, আমরা বলি ব্রোকাস এবং ওয়েরনিক। শুনতে হয়তো কষ্ট লাগবে। এই ব্রোকাস হচ্ছে আমাদের সাউন্ড প্রোডাকশন। আমি যে কথাগুলো বলছি এই সাউন্ড প্রোডাকশনে কাজ করলো তখন যখন কিনা আমাদের এই জীবে প্রচণ্ড বিক্ষেপ করছি, আমরা বাকযন্ত্রের ডেভেলপমেন্ট হচ্ছে। আর কেউ কথা বলছেন, আমরা বুঝছি, শুনছি এবং তার প্রত্যুত্তর দেবো বলে রেডি হচ্ছি, তার জন্য হচ্ছে ওয়েরনিক অঞ্চল। বিবর্তনের একটা নির্দিষ্ট ক্ষণে আমরা যদি বলি আনসার্টেনিটি এবং র্যান্ডমাইজেশন প্রক্রিয়া, এই ঘটনা কিন্তু ঘটেছে। এ কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা নয় যে মানুষকে পাঠিয়ে দিলাম, তার মাথায় একটা ব্রোকাস এবং ওয়েরনিক অঞ্চল লাগিয়ে দিলাম আর সে ভালোভাবে সব বুঝে নেবে, কথা বলতে পারবে। ব্যাপারটা এরকম ছিল না। মানুষের প্রচণ্ড প্রচেষ্টা ছিল। তাই আমরা বলি ল্যাঙ্গুয়েজ ইজ এ ওয়ার্ক অফ হিউম্যান আর্ট। আমাদের যে মানুষের যে প্রচেষ্টা, সেই কারণেই কিন্তু আমাদের আজকের এই ভাষার উৎপত্তি। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আছে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন। কেন কথা বলেন বিভিন্ন ভাষা? কেন সবাই বাংলা না? অনেকদিন আগে আইনি আকবরী আবুল ফজল, তিনি আইনি আকবরীতে আবুল ফজল বেশ কিছু কথা রেখে গেছিলেন আকবরের সময়। তিনি বলেছিলেন, বাংলা ভাষার কথাই আমি বলছি, বাংলা ভাষা নিয়ে তিনি বলেছিলেন যে বাংলা ভাষা এবং তার লিপি, এই দুটো নিয়ে বাঙালির আত্মপরিচয় গড়ে উঠেছে। তৎকালীন যুগে কিন্তু বাঙালি বলে যাকে আমরা বলছি, তেমনি এই ভাষার ভিত্তিতে কতগুলো জাতি চিহ্নিত হয়েছিল, কতগুলো অঞ্চল চিহ্নিত হয়েছিল। যেমন এখন যদি আমি বলি আসাম, অসমিয়া ভাষা, বাংলা ভাষা, উড়িষ্যা উড়িয়া ভাষা, এই ভাষার ভিত্তিতে কিন্তু কতগুলো অঞ্চল ভাগ হয়ে গেছে এবং সহজে আমরা চিনতাম যে এই অঞ্চলের লোক এই ভাষা।
1947 সালের আগে, মানে দেশ ভাগের আগে, যদি দু একটা ঘটনা আমি বলি এই বাংলা ভাষার ইতিহাস বিরাট আছে। মানে আমি তো অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যের লোক নয়, অত আমি বলতেও পারবো না। মোটামুটি এইটুকু আমি জানি যে সংস্কৃত, প্রাকৃত, সাঁওতালি এবং মুন্ডা এই চারটে ভাষার সংমিশ্রণ, ব্লেন্ডিংয়ের ফলে বাংলা ভাষা তৈরি হয়েছে। তো 1947-এর যদি আগে আমি ধরি, আমাদের যারা বাংলা ভাষার নিয়ে পড়াশোনা করেন, বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন, তারা আনন্দে আপ্লুত হন, কখনো আবেগবিহ্বল হয়ে পড়েন যে অষ্টম থেকে দ্বাদশ শতকের আমরা পেয়েছিলাম চর্যাপদ। সেই চর্যাপদে নাকি আমাদের বাংলা ভাষার প্রথম অঙ্কুর তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে উৎপত্তি কিন্তু বহুদিন আগে বাংলা ভাষা। তখন কিন্তু আমরা এখন যখন চর্যাপদের কিছু পুঁথি পাই, যখন আমরা পড়ি, আমরা কিছু বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না মানে যারা সাধারণ শিক্ষিত মানুষ, আমি অতি শিক্ষিত গবেষকদের কথা বলছি না, আমি যারা সাধারণ শিক্ষিত মানুষ, তারা কিন্তু আমরা এইটার ঠিক অর্থ বুঝতে পারি না। অর্থ বুঝতে পারি ঠিক 1350-এর কাছাকাছি শ্রীকৃষ্ণ কীর্তন যখন আমরা পেলাম, তার কিন্তু ভাষাটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যারা সাধারণ শিক্ষিত। শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা যদি 1350 থেকে 1957 সাল পর্যন্ত ধরি, 1975, এই যে একটা বিরাট টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু বাংলা গদ্য আমরা সকল যে বলি, সেই গদ্য কিন্তু ডেভেলপ করে। তখন পুরোটাই ছিল বাংলা ভাষা মানে কাব্যের ভাষা, পুরোটাই কাব্যের মধ্যেই ছিল, এবং যত রচনা সবই কিন্তু পদ্যধর্মী, মানে পদ্য রচনা, গদ্য রচনা হয়নি। তো আপনারা শুনে হয়তো, মানে আপনারা অনেকে জানেন হয়তো, বা শুনেও আপনাদের ভালো লাগবে যে 1352 সালে ইলিয়াস শাহ, মোহাম্মদ ইলিয়াস শাহ সোনার গাঁ বলে একটি জায়গা জয়লাভ করেন। সেই জায়গার আশেপাশে কতগুলো স্বায়ত্ত শাসনাধীন কতগুলো অঞ্চল ছিল, আমরা বলি বঙ্গ, আমরা বলি গৌড়, রাঢ়, বরেন্দ্র, সমতট। তিনি এই জায়গাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলেন, তৈরি করলেন একটা সার্বভৌম দেশ। সেই দেশটাই কিন্তু অচিরেই বাংলা বলে পরিচিত হল। আর এই বাংলা, আরো মজার বিষয়, ওই 1352 থেকে 1947 সাল পর্যন্ত তার রাজনৈতিক ভূগোলের কিন্তু কোনো মৌলিক পরিবর্তন হয়নি। মৌলিক পরিবর্তন কথা আমি বলছি, মৌলিক পরিবর্তন হয়নি বলে ওই অঞ্চলের অধিবাসীদের মধ্যে একটা ভাষাগত ঐক্য সৃষ্টি হয়েছে, এবং সেই ভাষাটাই নাকি আমাদের বাংলা ভাষা রূপে পরিচিতি লাভ করেছে। এটা যেমন একটা দিক। 1352 থেকে 1757 আমি বললাম, আমি 1775, ঠিক তারপরেই আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ কীর্তন, বা এটার পরে 15 শতকের পর কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, ভারতচন্দ্রী বিদ্যাসুন্দর, যাকে বলি আমরা অন্নদামঙ্গল, এগুলো কিন্তু সবই যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু সংস্কৃতজ্ঞ যারা পণ্ডিত, তারা কিন্তু মাথায় হাত দিচ্ছেন যে সব শেষ হয়ে গেল, ভাষার 12টা বেজে গেল, এ কি হচ্ছে, সব বাংলা সব হয়ে যাচ্ছে, সংস্কৃত সবাই এড়িয়ে চলছে। যেটা আমরা বলতাম যে সংস্কৃত দেব ভাষা, দেবতাকে অপমান করা হচ্ছে, এ ঠিক হচ্ছে না। ঠিক এই তিনটে জিনিসের উপর ভর করে আমাদের তখন ব্রিটিশ শাসনাধীন ভারত, হ্যালহেড সাহেব, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার ব্যাকরণ তিনি গড়লেন। যে বাংলা ভাষার ব্যাকরণের মুখবন্ধ তিনি লিখলেন যে ভারতবর্ষে, তখন পার্সি ভাষা ছিল, তিনি বলছেন যে ভারতবর্ষের রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা ভাষা, যেটা শুনলে আমাদের এখনো গর্ব হয়। তিনি কিন্তু আলটপকা মন্তব্য করেননি। কেন করেননি আমি বলছি আপনাদের। 1911 সাল যখন কিনা ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনার দিল্লিতে, তখন যে আদমশুমারি হয়েছিল, আমরা দেখি যে 5 কোটি ভারতবাসীর মুখের ভাষা ছিল বাংলা, এবং এটাই ছিল হাইস্ট। তারপরে ছিল হিন্দু এবং উর্দু ভাষা, যাকে আমরা সবাই বলি হিন্দুস্তানি ভাষা, তার সংখ্যা ছিল কিন্তু 4 কোটির সামান্য বেশি। তাহলে 1778 খ্রিস্টাব্দে
এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তিনি লিখছেন 1911 আমরা দেখছি, তখনও কিন্তু বাংলার ডমিনেশন। এই ডমিনেশনটা হয়েছিল একটাই কারণে, আমাদের কলকাতা ছিল তখন ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরাট আধিপত্য, এবং আমাদের এটা ছিল রাজধানী, সেই কারণেই ঘটেছিল। সব কিছুর মধ্যে একটা দান্দিক চরিত্র আমরা পাই, এর মধ্যে আমরা দান্দিক চরিত্রই পেয়েছিলাম। যখনই কিনা ট্রান্সফার হয়ে গেল দিল্লিতে, তখনই কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন রকম আঞ্চলিক উপভাষাগুলো যুক্ত হতে শুরু করলো হিন্দি। তখন হিন্দি কিন্তু প্রধান ভাষা হয়ে গেল। এখন যেটা আমরা বলছি হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই স্লোগান কিন্তু চারিদিকে উঠছে, আমাদের আকাশে বাতাসে ভাসছে। হিন্দিকে আমাদের শিখতেই হবে, হিন্দি যেন হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা। আমরা অনেকেই হয়তো অজান্তেই বলে ফেলি হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, কিন্তু এখনো পর্যন্ত ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। কাজের ভাষা আছে, ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে, মানে আমরা বলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু রাষ্ট্রের ভাষা কিন্তু এখনো ভারতবর্ষের নেই। তো এরপরে যদি আমরা চলে আসি, মানে আমি আর বেশি কথা বলছি না, 47-এর পরে যদি আমরা দেখি, আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশ ভাষার জন্য আন্দোলন, ভাষার প্রতি যে অনুরাগ, ভাষার প্রতি যে মানুষের ভালোবাসা, তার জন্য যে আন্দোলন, তার জন্য যে রক্তপাত, তার জন্য যে জীবনদান, এটা আমরা দেখেছি কিন্তু 47-এর পরে। তাহলে প্রশ্ন আসছে, তাহলে 47-এর আগে কি আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে? 1905 সাল আপনারা জানেন যে বঙ্গভঙ্গ আন্দোলন, ওটা বঙ্গভঙ্গ যেমন ছিল তেমনি কিন্তু ভাষাভঙ্গও ছিল। ভাষাভঙ্গ এই কারণে ছিল, বঙ্গভঙ্গ আপনারা সবাই জানেন যে বাংলাকে দুভাগে ভাগ করার চেষ্টা করা হয়েছিল, তেমনি কিন্তু ভাষা ভাগের চেষ্টা হয়েছিল। কিভাবে হয়েছিল? ওই সময় একটা কমিটি তৈরি হয়, সেই কমিটির মূল বক্তব্য ছিল যে বাংলার যে 4টে অঞ্চল আছে, উত্তর, পূর্ব, পশ্চিম এবং মধ্য, এই 4টে অঞ্চলের যে উপভাষা, মানে স্থানীয় উপভাষা, সেগুলো কিন্তু সকল যে সমস্ত কথা বাংলাগুলো আমাদের চলতি ছিল সেখান থেকে একটু ডিফারেন্ট। ফলে প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা নির্দিষ্ট কারিকুলাম তৈরি করব, ইংরেজিতে বই লেখা হবে, সেই বইয়ের তর্জমা হবে স্থানীয় উপভাষায়, চলতি বাংলা ভাষায় নয়। মানে যে বাংলা ভাষাটা চলছিল, তথাকথিতভাবে চলছিল, তাতে আমরা করব না। এখান থেকে কিন্তু আপনাদের মনে হতে পারে যে তাহলে স্থানীয় উপভাষায় যদি আমরা করি তো লাভ তো ছেলেদের, তারা তো নিজের ভাষায় শিখবে, সমস্যা কি? সমস্যা হচ্ছে একটা, এতদিনকার গড়ে ওঠা যে ঐক্য, সেই ঐক্যকে কিন্তু একটা ভাঙার প্রচেষ্টা ওই সময় শুরু হয়েছিল, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। সেই শুরু হয়েছিল ভাষা আন্দোলন, তার শেষ হলো 1952 সাল বাংলাদেশের ভাষা আন্দোলন, বাংলা ভাষার জন্য। তেমনি আছে 1961 সাল আসামের বরাক উপত্যকা আন্দোলন, তেমনি আছে তামিলনাড়ুর আন্দোলন তামিল ভাষার জন্য 1964 সাল, কর্ণাটকের ভাষার জন্য আন্দোলন, কন্নড় ভাষার জন্য। এত আন্দোলন আছে, কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আমাদের দিয়েছে অনেক কিছু, গোটা পৃথিবীকে দিয়েছে অনেক কিছু। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও দিয়েছে কিন্তু এই 1952 21শে ফেব্রুয়ারি। কি দিয়েছে? দিয়েছে আমাদের গণতান্ত্রিক চেতনা, দিয়েছে আমাদের অসাম্প্রদায়িক একটা বোধ, দিয়েছে আমাদের সত্যের জন্য আপসহীন সংগ্রাম, দিয়েছে আমাদের মাথা নত না করার ব্রত, অনেক কিছুই দিয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দিয়েছে আমাদের, একটা স্বাধীন দেশ বাংলাদেশ, তার সংবিধান বাংলায় রচিত হয়েছে। এই বাংলায় সংবিধান একমাত্র পৃথিবীতে একটাই দেশ বাংলাদেশ, যেটার মধ্যে আমরা পাই। ফলে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আমরা যদি খুব ভালো করে উপলব্ধি করি, আমাদের গায়ে কাঁটা দেবে এবং আমাদের মনে হবে যে এই দিনটাকে আমরা বারে বারে পালন করি, শুধু নয় এই দিন শুধু নয়, প্রত্যেক দিন যেন আমরা ভাষার জন্য অন্তত একটু ভাবি। কিভাবে ভাব? 47-এর পর বা 47-এর আগে আমরা দেখেছি এই বাংলা ভাষার শত্রুকে মিত্রকে আমরা কিন্তু ঠিক বুঝতে পারি। যদি আপনারা বলেন যে শত্রু তো ইংরেজ, হ্যাঁ শত্রু ইংরেজ, তেমন কিন্তু শত্রু ছিল আমাদের সংস্কৃত পণ্ডিত যারা, তারাও কিন্তু চায়নি যে বাংলা ভাষাটা সুস্পষ্ট রূপে বৃদ্ধি পাক। যখন গিরিশ সেন কোরআন লিখছেন বাংলায়, তাকে কিন্তু হত্যার সম্মুখীন হতে হয়েছিল। যখন কাশিরাম দাস
মহাভারত লিখছেন বা কৃত্তিবাস রামায়ণ লিখছেন বাংলায়, তাকেও কিন্তু অনেক গঞ্জনা শুনতে হয়েছিল। বা যখন রামমোহন বেদান্ত লিখছেন বাংলায়, মানে প্রথম গদ্য রূপে বেদান্ত গ্রন্থ লিখছেন, বেদান্ত সার লিখছেন, তাকেও কিন্তু শুনতে হয়েছিল যে এ হচ্ছে একটা অপগণ্ড, অর্বাচী, মূর্খ। তেমনি শুনতে হয়েছিল দুর্গেশ নন্দিনী যখন লিখছেন বঙ্কিমচন্দ্র, সমস্ত পণ্ডিত, সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারা লাফিয়ে পড়লো, এই তো সুন্দর লিখেছে। তারা একটা গদ্য রূপকে পড়ছে, সুর করে করে, সুর মিলছে না, যেই মিলছে না বলছে এ তো অপগণ্ড, এসব শেষ করে দিল। ফলে বঙ্কিমকেও শুনতে হয়েছে। তারপরে শুনতে হয়েছে আমাদের বিদ্যাসাগর মশাই। আপনারা অনেকেই জানেন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আমি অত কিছু বলছি না, বিরাট হয়ে যাবে সময়। 47-এর পরে ফলে এই সংস্কৃতজ্ঞ পণ্ডিত যারা ছিলেন আমাদের বাংলা ভাষার ডেভেলপমেন্ট বা উৎকর্ষ সাধনের পেছনে একটা বাধা স্বরূপ, তেমনি কিন্তু কিছু ইংরেজি জানা বাঙালি তারা নিজেদেরকে ভেবেছিল যেন অক্সফোর্ড বা হার্ভার্ড স্কলার। তারা বাংলায় করে পাত্র দিত, এখনো দেয়। আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আমি দেখেছি যে ইংরেজি একটু বেশি জানে, মানে বাংলা জানে কিছুই নয়। ফলে সেই ভাবনা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে যে বাংলাটা যেন কিছুই নয়। তারা কিন্তু যে বলে, কেন বলে, এই কথাগুলো বলে কেন, আমাদের বুঝতে হবে যে একটা কথা আছে, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে একটা আভাস দেওয়া আছে যে বাংলা ভাষা বা যে কোনো ভাষা আমাদের পড়তে হবে, জানতে হবে, ভালোভাবে বাঁচতে হলে আমাদের পড়ালেখার পরেও লেখাপড়া করতে হবে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস করে যে চাকরি করার পরেও আমাদের লেখাপড়া করতে হবে, অর্থাৎ পড়াই হোক আমাদের শ্রেণী সংগ্রাম। এইটা কিন্তু বলে গেছিলেন ম্যাক্সিম গোর্কি তার মা উপন্যাস, যেটা হয়তো আমরা এখনো বুঝতে পারছি না, যেটা আমরা দুষ্টু বলে গেছিলেন আগে, যে একটা জাতি তার ভাষার ভিত্তিতেই তার পরিচয় গড়ে ওঠে। হাম্বল্ট বলেছিলেন যে ভাষাই আমার আত্মা, আর আত্মাই হচ্ছে আমার ভাষা। আর একজন তো বলেই গেছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ তো করণ। আমরা বাঙালি আছি, মানুষও হওয়ার চেষ্টা করছি, কিন্তু মানুষ হব তখন যখন দেখব যে দর্শনের নানা তত্ত্ব বাংলায় আলোচনা হচ্ছে, বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের উচ্চতর শিক্ষা বাংলাতে হচ্ছে। আমরা দেখব তখন যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশের যে 28 কোটি লোক আছে 2011 আদমশুমারি অনুযায়ী বাঙালি আছেন, সেই বাঙালির মধ্যে অন্তত 1 কোটি বাঙালির ঘরে কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বাংলা বই আছে, যে বই তিনি প্রত্যেকদিন উল্টান, পড়েন, ভাবেন, আত্মস্থ করেন, কিছু লেখেন। তখনই কিন্তু বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা হবে। বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা তখনই হবে যখন কিনা আমাদের ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা চাকরি পাওয়ার পরে, বা আমরা বলি কেরিয়ারিস্টিক ছেলে তৈরি হওয়ার পরেও তারা কিন্তু লেখাপড়া করবে। এইটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি শেষ করছি।